গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এদিকে এসো, তোমার সঙ্গে যে আমার কিছু কথা আছে। আমি বলছি কি গিন্নি, অনেক দিন তো হয়ে গেল তুমি তোমার বাবার বাড়ি যাও না। চলো একদিন আমি আর তুমি গিয়ে তোমার বাবা বাড়ি থেকে ঘুরে আসি। তুমি ঠিকই বলেছো গো, অনেকদিন যাবৎ বাবার বাড়ি যাইনি। তাহলে চলো কিছুদিনের মধ্যেই আমরা বাবার বাড়িতে যাই। কিন্তু তুমি হঠাৎ করে আমার বাবার বাড়ি যাওয়ার আবদার করলে যে? তুমি কি কোনো কাজে আমাদের গ্রামে যেতে চাচ্ছ নাকি? হ্যাঁ, আমার গ্রামে একটা কাজ আছে। আমার অফিস থেকে আমাকে ওই গ্রামে যেতে বলেছে, গ্রামের আবহাওয়া পর্যবেক্ষণ করার জন্য। আর তাছাড়া ও অনেক দিন থেকেই আমার তোমার মায়ের হাতের তৈরি মাংস খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তাই তো আমি তোমাকে বললাম যে আমরা দুজনে তোমার বাবা বাড়ি থেকে ঘুরে আসি এবং সেখান থেকে আমি তোমার মায়ের হাতে তৈরি মাংসের খিচুড়িও খেয়ে আসি। উনি তো আমার বাবার বাড়িতে যেতে চাচ্ছেন মাংসের খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমার বাবা তো অনেক গরিব মানুষ। যদি তাদের আমি বলি তাদের বাড়িতে জামাই যাচ্ছে আর মায়ের হাতের তৈরি মাংসের খিচুড়িও খেতে চাচ্ছে, তাহলে তারা তো অনেক চিন্তায় পড়ে যাবে। আর তারা বা কোথা থেকে মাংস কিনে এনে আমার স্বামীকে খাওয়াবে? কি এত ভাবছো বলো দেখি? কবে যাচ্ছি তাহলে আমরা তোমার বাবা বাড়িতে? আমি মায়ের কাছে আগে বলে দেখি, মা যেদিন যেতে বলবে সেদিন না হয় আমরা যাব। তাহলে তুমি তাই করো, তুমি তোমার মায়ের কাছে শোনো আমরা কবে তোমাদের বাড়িতে গেলে তাদের ভালো হয়। কই গো, এবার ঘুম থেকে ওঠো, অনেক বেলা তো হয়ে গেল। এই দুঃখ কষ্টের দিনে তুমি এখনো অবধি বিছানায় শুয়ে আছো। তা বলি কাজে যাবে না নাকি? তুমি তো ভালো করেই জানো তুমি কাজে না গেলে আমাদের আর সেদিন খাবার জোটে না। কি করি বলো দেখি, আমাকে তো কেউ কাজ দিতে চায় না। আর যদি একটা কাজ পাই তাহলেও আমাকে অর্ধেক মজুরি দেয়। কারণ এখন আমার যে অনেক বয়স হয়ে গেছে, যার কারণে আমি সব কাজ তাড়াতাড়ি করতে পারি না। আর তাই তো কেউ আমাকে কাজেও নিতে চায় না, আর কাজে নিলেও অর্ধেক পারিশ্রমিক দেয়। সে যতটুকু কাজই করতে পারো ততটুকুই করো, কিন্তু তারপরে কাজে যাও। তুমি কাজে না গেলে সে সংসারটা চলবে না গো। এরপর কমলার বাবা বাড়ি থেকে চলে যায়। তিনি যখন পাশের গ্রামে থাকা রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে তখন ধনেশের সাথে দেখা হয়। কি গো কমলার বাপ, কোথায় যাচ্ছ তুমি? এই তো যাচ্ছি, দেখি কোথাও গিয়ে একটু কাজ পাওয়া যায় কিনা। প্রতিদিন তো কাজ না করলে আমার সংসারটা যে আর চলবে না। এমনিতেও সব কাজ তাড়াতাড়ি করতে না পারায় আমাকে অর্ধেক মজুরি দেওয়া হয়, আর যদি কাজে না যাই সেটুকু তো পাবো না। ও, তাহলে এই ব্যাপার। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার কৃষি জমিতে একদিন কাজ করতে পারো। আমার কৃষি জমির ফসলগুলো পেকে গেছে, তুমি সেগুলো সংগ্রহ করে আমার বাড়িতে পৌঁছে দেবে। এতটুকুই তোমার কাজ। তাহলে তো ভালোই হলো, আমাকে আর কোথাও কাজ খোঁজার প্রয়োজন হলো না আজ। এ কথা বলে কমলার বাবা আর দেরি না করে ধনেশবাবুর সাথে তার জমিতে যায় এবং জমিতে গিয়ে সে পাকা ধান কাটে এবং ধান কেটে গরুর গাড়িতে করে সেই ধান নিয়ে ধনেশের বাড়িতে দিয়ে আসে। উনি তো আমার মায়ের হাতে মাংসের খিচুড়ি খাবেন বললেন, কিন্তু আমার বাবা মা যে অনেক গরিব, তাদের জামাইয়ের মাংসের খিচুড়ি কি করে খাওয়াবেন? কিন্তু আমি কিভাবে বলবো যে তুমি আমাদের বাড়িতে যেও না? আর বাবা মায়ের কাছেই বা কিভাবে বলবো তোমার এই মাংসের খিচুড়ি খাওয়ার কথা? কি গো কমলা, তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে যে আমরা তাদের বাড়িতে যাচ্ছি? না, আমি বাবা মাকে এখনো কিছু জানাইনি। তবে আমি ভাবছি যে আজই মায়ের কাছে কোনো একভাবে খবর দিয়ে জানিয়ে দেব যে আমরা বাড়িতে যাচ্ছি বেড়াতে। এরপর কমলা একজন লোককে পাঠায় তাদের বাড়িতে। বাড়িতে কেউ আছেন নাকি? কে গো? ও বাবা, তুমি? তা কমলা বুঝি তোমাকে পাঠিয়েছে? তা কেমন আছে কমলা? ওর শরীরখানা ভালো আছে তো? হ্যাঁ, বৌদিমণি ভালো আছে, কিন্তু বৌদিমণি খবর পাঠালো যে দুদিন বাদেই দাদামশাই আর বৌদি দুজনেই আপনাদের বাড়িতে আসতে চাইছেন। আর শুধু তাই নয়, দাদা বাবু নাকি আপনার হাতের তৈরি মাংস খিচুড়ি খেতে চেয়েছেন।
ঠিক আছে বাবা, আমার জামাই আমার হাতের মাংসের খিচুড়ি খেতে চেয়েছে, আমি ব্যাপারখানা দেখে নেব। তুমি ওদেরকে বলো আমাদের বাড়িতে আসতে। ঠিক আছে মাসিমা, তাহলে এখন আমি যাই। ওদিকে কমলার বাবা সারাটা দিন ধরে দিনমজুরের কাজ করতে থাকে এবং কাজ শেষে বিকেল হলে বাড়িতে ফেরে। কই গো কমলার বাবা, কমলা কি বলেছে জানো? কমলা তো বাড়িতে খবর পাঠিয়েছিল জামাই আর সে নাকি খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসছে গো। আর সব থেকে বড় চিন্তার ব্যাপার হলো জামাই নাকি আমার হাতের মাংসের তৈরি খিচুড়ি খেতে চেয়েছেন। তা আমাদের হাতের এখন যা অবস্থা, তাতে করে তো মাংসের তৈরি খিচুড়ি খাওয়ানো কোনোভাবেই সম্ভব নয় গো। সেটাই তো কথা কমলার মা, আগের মতো যদি আমার কাজের জন্য সম্পূর্ণ পারিশ্রমিক পেতাম তাহলে তো একটু কষ্ট করে হলেও আমি জামাইয়ের মুখে দুটি মাংসের খিচুড়ি তুলে দিতে পারতাম। কিন্তু এখন যে আমার কোনোভাবেই সম্ভব না জামাইকে মাংসের খিচুড়ি খাওয়ানো। আমি বরং গিয়ে দেখি কারো কাছে কিছু ধার দেনা পাওয়া যায় কিনা। তুমি বরং তাই করো, তুমি গিয়ে দেখো কারোর কাছ থেকে কিছু ধার করে আনতে পারো কি না। এই কথা বলে কমলার বাবা সেখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলার বাবা রাস্তার পাশে থাকা একটা গাছের নিচে দাঁড়িয়ে অনেক চিন্তা করতে থাকে। আমি কোথায় গেলে যে কিছু টাকা ধার করে আনতে পারবো সেটাই তো বুঝতে পারছি না। এখন যে সময়, তাতে করে এ গায়ে কারো কাছেই ধার করে টাকা আনা সম্ভব না। আমি বরং গিয়ে দেখি আমি যেখানে কাজ করি সেখানকার মালিককে বলে কিছু করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তাই করি। এ কথা বলে সে চলতে শুরু করে আর সে যেখানে কাজ করে সেখানকার মালিকের কাছে যায়। আগে মালিক, আমার যে আপনার কাছে একটা আবদার ছিল, যদি একটু শুনতেন কষ্ট করে তাহলে অনেক উপকৃত হতাম। হ্যাঁ, বলো কি বলতে চাও তুমি? আগে মালিক, আমার জামাইটা অনেকদিন পর আমার বাড়িতে বেড়াতে আসতে চাচ্ছে। সে আমার গিন্নির হাতের তৈরি মাংসের খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে এখন অত টাকা নেই যে আমি তার মুখে দুটো মাংসের খিচুড়ি তুলে দেব। যদি আপনি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে অনেক ভালো হতো। আমি টাকাগুলো আস্তে আস্তে কাজ করে পরিশোধ করে দিতাম। তা যে কোনোভাবে সম্ভব না। আমি তোমাকে যে আমার এই কাজের মধ্যে থেকে কাজ দিয়েছি, এটাই তোমার সৌভাগ্য। তুমি যতই বিপদে পড়ো না কেন, আমি টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। আমি অনেক দেখেছি যে আমার কাছ থেকে টাকা নিয়ে আমার কাছে টাকা ফিরিয়ে দেয়নি। তার জন্য আমি এখন আর কাউকে টাকা দেই না। মালিক, দয়া করে এমন কথা বলবেন না। আমি তো অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার কিছু করার নেই, আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। কমলার বাবা মালিকের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কমলা তার স্বামীর কাছে গিয়ে বলে, কই গো শুনছো, মা আমাদেরকে যেতে বললো তাদের বাড়িতে। তাহলে আর দেরি কিসের? কালই বরং আমরা বেরিয়ে পড়ি তোমাদের বাড়িতে যাওয়ার জন্য। ঠিক আছে। এরপর কমলা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কমলার বাবা বাড়িতে ফিরে কমলার মাকে বলে, শুনছো গো গিন্নি, কিছুই যে করতে পারলাম না। আমি কারো কাছ থেকে একটা টাকাও ধার করে আনতে পারিনি। এখন বলো কি করে আমি জামাইয়ের আবদারটা পূরণ করব? কি বলবো বলো তো, তারপরও জামাই আমার কাছে মুখ ফুটে মাংসের খিচুড়ি খেতে চেয়েছে। আমি কি বলছি শুনছো? যেহেতু কারোর কাছে টাকা পয়সা পাচ্ছো না আর জামাইদের আসারও সময় হয়ে গেল, এখানে তো মাংস খিচুড়ি যদি ওকে না খাওয়াতে পারি তাহলেও মান সম্মান কিছু থাকবে না গো। আর তাছাড়া মাংসের যে দাম, তাতে করে তো আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তুমি এক কাজ করো, আমাদের মাঠের একটু জমি আছে না, ওই জমিখানা বরং তুমি বন্ধক রাখো। তারপর ওটা দিয়ে কিছু টাকা থাকলে তারপর ওই টাকাগুলো দিয়ে তুমি জামাইয়ের জন্য মাংস খিচুড়ি আর কিছুদিনের জন্য আমাদের সংসার চালানোর টাকাও রেখে দিতে পারবে। হ্যাঁ, এটা অবশ্য আমার মাথায় আসেনি। এটা করলে ভালো হবে। এতে করে কারো কাছ থেকে টাকা ধার করে আনার প্রয়োজন পড়বে না। আবার আমরা জামাইয়ের আবদারটাও পূরণ করতে পারবো।
কমলার বাবা গ্রামের মোড়লের কাছে যায়। আগে বাবু মশাই, আপনার কাছে যে আমি একটি কাজের জন্য এসেছি। আমার মাঠে কিছু জমি আছে যা আমি বন্ধক রাখতে চাই। আপনি কি দয়া করে আমার জমিটা বন্ধক নেবেন? যদি নিতেন তাহলে অনেক উপকৃত হতাম। তুমি যে জমির কথা বলছো তাতে তো ভালো কোনো ফসল ফলানো সম্ভব নয়। আর আমি যদি তোমার কাছ থেকে বন্ধক নিয়ে ওই জমি থেকে কিছু উপার্জনই না করতে পারি, তাহলে ওই জমি নিয়ে আমার কি লাভ বলো? আমি তোমার ওই জমিটি নিতে পারবো না। বাবু মশাই, অল্প কিছু টাকার বিনিময়ে আপনি জমিটি বন্ধক রাখুন। আমি যে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দেখুন, আমি এই জমি বন্ধক নিতে চাই না। আপনি বরং অন্য কোথাও গিয়ে দেখুন কারো কাছে আপনি জমি বন্ধক দিতে পারেন কিনা। কমলার বাবা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে কমলা ও বিমলও চলে আসে তাদের বাড়িতে বেড়ানোর জন্য। কমলার বাবা যখন ফিরে আসে, কমলা তার বাবাকে দেখে তার কাছে এগিয়ে যায়। বাবা, কোথায় ছিলে তুমি? সে কখন এসেছি, কিন্তু তোমার সাথে দেখাই হলো না। আর তুমি কি আমাকে একেবারে ভুলে গেছো নাকি? না মা, ভুলে যাব কেন? এই একটু কাজে ছিলাম। যা, তুই ঘরে যা, আমি তোর মায়ের সাথে একটু কথা বলে আসছি। এরপর কমলা ঘরে চলে যায়। কমলার বাবা মন খারাপ করে তার গিন্নিকে বলে, গিন্নি, আমি যে কোনোভাবেই পারলাম না আমার জামাইয়ের আবদারটা পূরণ করতে। আমি কোথাও আমাদের জমিটা বন্ধক করতে পারলাম না। এখন জামাইটা বাড়িতে এসেছে, কি দিয়ে বলো তার আবদার আমি পূরণ করব। কি আর করবে বলো তো? সবভাবে তো চেষ্টা করলে জামাইয়ের আবদারটা পূরণ করার। এখন তো আর্থিক দুরবস্থার কারণে আমরা সেটাও পূরণ করতে পারছি না গো। তাহলে জামাইয়ের আবদার কি করে মেটাবো? আর এখন যে আমার বড্ড লজ্জা করছে গো। যদি জামাইকে মাংস খিচুড়ি খেতে দিতে না পারি তাহলে যে মান থাকবে না গো। তখনই সেখানে বিমল আসে। বাবা, বাবা, চলুন বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি। আমি যে মায়ের হাতের তৈরি মাংসের খিচুড়ি খাবো। আমি আসার সময় বাজারে কসাইয়ের কাছে গিয়ে বলে এসেছিলাম যাতে সে খুব ভালো মাংস আমার জন্য রেখে দেয়। আমি সেখানে টাকাও দিয়ে এসেছি। এখন গিয়ে সেখান থেকে মাংসগুলি নিয়ে আসা দরকার। বাবা, তুমি আবার মাংসের দোকানে কেন গিয়েছিলে? আমি তো একটু পরেই মাংস কিনতে যাচ্ছিলাম। শুধু শুধু তোমার টাকাগুলো কেন খরচ করেছো? ওসব কথা বাদ দিন, আপনি বরং এখন চলুন আমরা গিয়ে বাজার থেকে মাংসগুলো নিয়ে আসি। তারপর তো মা আমার জন্য মাংস খিচুড়ি তৈরি করবেন। হায় বিধাতা, আর শুধুমাত্র আমরা গরিব বলে আমাদের জামাইকে নিজেরা মাংস কিনে মাংস খিচুড়ি খাওয়াতে পারলাম না। শেষে কিনা আমার জামাইকে নিজেই মাংস কিনে আমার হাতের মাংসের খিচুড়ি খেতে হচ্ছে। এটা সত্যি অনেক কষ্টের। এরপর বিমল আর কমলার বাবা বাজারে যায় আর সেখান থেকে মাংস কিনে আনে এবং কমলার মা সেই মাংস দিয়ে মাংসের খিচুড়ি তৈরি করে। বিমল মন ভরে সেই মাংসের খিচুড়ি খায় এবং অনেক তৃপ্তি পায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।